ফিরে এলাম বিরতির পর। আমরা আছি মুখোমুখি গৌতম দেবে। গৌতমবাবু, আপনারা যতই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন, ঘোষণা করেন, কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে বেশি করে বলেন তৃণমূল কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্টভাবে বলছেন একটা কথা, সত্য মিথ্যা আপনারাই বলতে পারবেন, এই তলায় তলায় আপনারা একটু গাঁটছড়া বেঁধেছেন তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নিয়ে। 34 বছর ধরে বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে, এখন বসে বসে রাম নাম জপ করছি। কিরম রাম নাম জপ করছে? বসে বসে বিজেপিকে বলছে আমি একটা কমপ্লেন দিচ্ছি, তুমিও এই লাইনে একটা কমপ্লেন দাও। আবার কংগ্রেসকে বলছে তুমি একটা লাইনে দাও। রোজ তিনজনের সাথে কথা হচ্ছে। সিপিএম কংগ্রেসকে বলছে শোনো তুমি কিছু ভোট কাটো তৃণমূলের, তুমি দাঁড়িয়ে যাও আলাদা। এবার কংগ্রেস সিপিএম কে বলছে তুমি কিছু ভোট কাটো, তাহলে আমি জিতবো কি করে। আবার বিজেপিকে বলছে বিজেপি তুমি কিছু ভোট কাটো, তবে না তো একটা আসন। ওই ভোট কাটার সারাক্ষণ ভোট কাটো, কি অপূর্ব সিন্ডিকেট ভাই। এই কংগ্রেস বিজেপি আর সিপিএম যদি এক থাকে, যে কোনোদিন বলবে নদিয়াটা বাদ, নদিয়া বিক্রি বাংলায় নেই, ঘুম থেকে উঠে শুনবেন নদিয়া নেই, ঘুম থেকে উঠে শুনবেন কোন দিন মুর্শিদাবাদ নেই, কোন দিন ঘুম থেকে উঠে শুনবেন বীরভূম নেই, কোনদিন ঘুম থেকে উঠে শুনবেন শিলিগুড়ি নেই, কোন দিন ঘুম থেকে উঠে শুনবেন বাংলাটাই নেই। সিন্ডিকেট করেছেন, বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন, গোপনে ভোট ভাগাভাগির খেলায় নেমেছেন। না না, এসব কথা যা বলেন উনি, আপনি রাত্রে যদি শোনেন পুরো একটা মমতা ব্যানার্জির বক্তৃতা শুনে, আপনি তার থেকে কি বের করবেন বলুন তো? কি আছে এর মধ্যে? কিছু বোঝা যায়? আমাদের কংগ্রেসকে আমরা একবার সাপোর্ট করেছিলাম ঘোষণা করে যে বিজেপির বিরুদ্ধে আমাদের গভর্নমেন্ট করার জন্য বাধ্য হয়ে আমরা করেছি। এবারেও ভোট পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন বুদ্ধদেব ভট্টাচার্য, এমন কথা বলছেন। না, সে দেখা যাক, সেটা এখনই আমরা বলছি না। বলেছেন তো বুদ্ধদেব ভট্টাচার্য। তো সেভাবে বলেননি, আপনারা সেটা ইন্টারপ্রেট করছেন। কিন্তু বিজেপির সাথে আমাদের কি সম্পর্ক এটা মমতা ব্যানার্জি জানেন। এখন জেনে শুনে উনি এটা বলছেন, উনি আজকে একা হয়েছেন কেন, এর উত্তর আমরা দেব? ওনার সাথে কংগ্রেস ছিল, সিদ্দিকুল্লাহ ছিল, এসইউসি ছিল, বিমল গুরুং ছিল, কাপ্তাপুরি ছিল, পিডিএস ছিল, মাওবাদী ছিল, ঝাড়খণ্ডী ছিল। এই সমস্ত পার্টি ওর থেকে সরে গেছে কেন? কেন আমরা উত্তর দিতে যাব? মমতাকেই উত্তর দিতে হবে। এবং তৃণমূলের নেতারা ভাবুক, তার 10টা পার্টি একসাথে থাকলে যে শক্তি হয়, তার থেকে যদি 9টা পার্টি চলে যায়, তাদের কি শক্তি বাড়ে? মমতা ব্যানার্জি বিজেপিকেও রাখবে। ও যে পোস্ট পেড এর তত্ত্ব দিয়েছিল, কিসের ইঙ্গিত ওটা? যে আজকাল টেলিফোনে মোবাইলেতে প্রিপেড আছে, পোস্ট পেড আছে। তবে কি করবো, সেটা পোস্ট পেড হবে। এ তো পরিষ্কার বলেছে বিজেপিকে ইঙ্গিত করে, যার উত্তর মোদি দিল ময়দানে। না, এগুলো আপনার ইন্টারপ্রিটেশন। বিজেপির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত কিন্তু কখনো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। এখনো পর্যন্ত কোনো জায়গায় ইলেকশন পরবর্তী সিনারিওতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন এই ইঙ্গিত অন্তত কোথাও দেননি। এই যে মমতা ব্যানার্জি একটা কথা বলছেন যে আমরা 3 নম্বর দল হব। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা সরকার করতে, আমাদের বাদ দিয়ে সরকার করতে পারবে না। কে করবে সরকার বলুন? কে? সেখানে পোস্টপেডের যে তত্ত্ব উনি বলছেন, তাহলে বলুক কংগ্রেসের সাথে গভর্নমেন্ট করবে। আপনি তো জানতে চাইবেন যে মমতা ব্যানার্জি 42টা আসন পেল, 3 নম্বর দল হলো। 16 তারিখের পর ভারতবর্ষে সরকার করবে কে? উনি যে বলছেন আমরা কিং মেকার হব, কাকে কিং করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরে প্রশ্ন করব, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। 16 তারিখের পর যে সরকার গঠন হবে, তাতে আপনাদের ভূমিকা থাকবে? কাকে সরকার করতে দেবেন আপনারা? আমাদের যেটা পার্টিতে ঠিক হয়েছে
প্রথম আমরা চেষ্টা করব, বিজেপির প্রশ্নই ওঠে না, কংগ্রেসকে বাদ রেখে, কারণ আপনি একটা ফিগার বুদ্ধদাও বলেছেন যে বিজেপি এবং কংগ্রেস দুটো দল মিলিতভাবে 50% ভোট পায়নি, আর বাকি সব দল মিলে 50% বেশি ভোট পেয়েছে। আমরা প্রথমে চেষ্টা করব, এবং 2-3 বার সফলও হয়েছি আমরা ভারতবর্ষে, কিন্তু সেটা রেজাল্ট না বেরোলে বিজেপির বলাও মুশকিল, কংগ্রেসের বলাও মুশকিল, আমাদের বলাও মুশকিল। আমরা চেষ্টা করব, বিজেপি প্রশ্নই ওঠে না। গৌতমবাবু প্লিজ আমার কথাটা বুঝুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার জায়গায় প্লেস করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জায়গায় বসে আছেন, আমি এই প্রশ্ন করছি, উনি কি বলবেন? প্রথম চেষ্টা করব যে এই আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে একত্র করে ফেডারেল ফ্রন্ট বা এরকম কিছু গঠন করে একটা যদি সরকার গঠন করা যায়। বিজেপি কোনো মতেই নয়, তারপর দেখা যায় উনি বলবেন সেটা। বলুক, আপনি বলছেন কেন? লেট আস সে, কোন অবস্থাতেই বিজেপির গভর্নমেন্ট আমি হতে দেবো না, আমরা বলছি। তারপরে আমরা চেষ্টা করব কংগ্রেসকে বাদ দিয়ে গভর্নমেন্ট করতে, না হলে দ্যাট ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন। মমতা বলুক, বলতে পারবে না। কেন? কারণ she feels more comfortable with বিজেপি। শুধু মুসলিম ভোটটা যদি না থাকতো পশ্চিমবাংলায়, তার কোনো গল্পই ছিল না। মুসলিম ভোটটার জন্য, সেই জন্য পোস্ট পেডে তত্ত্ব এনেছেন, টেলিফোনে পেমেন্ট হবে পোস্ট ইলেকশনের পরে, তখন মুসলিম ভোটের কিছু করার থাকবে না। আচ্ছা গৌতম বাবু প্লিজ, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মূলত রাজনীতি করে তো তার প্রতিষ্ঠার জায়গা। এই রাজ্যের 42টা আসন অথবা এই রাজ্যের 294টা আসন তার প্রধান শক্তির বাজপেয়ীর সাথে ছিল ছিল অতীত। আজ যদি 16ই মের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে আপনারই মতে যে ওই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেজার্ট করবেন, ছেড়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সেটা বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না। যদি বোঝেন তাহলে উনি কি কিভাবে, কি পরিস্থিতিতে, কোন অবস্থায় এই সংখ্যালঘু ভোটের কথা, সংখ্যালঘু মানুষদের কথা মাথায় না রেখে বিজেপির সঙ্গে হাত মেলাবেন? দ্যাট ইজ এ রিয়েল প্রবলেম। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, সেটা ঠিক এখানে এইভাবে আলোচনা করার মতো বিষয়বস্তু না। ভারতের এই ইলেকশন ক্লোজলি মনিটরড হচ্ছে ফ্রম পাকিস্তান, ফ্রম বাংলাদেশ, ফ্রম নেবারিং কান্ট্রি, ফ্রম অ্যাক্রস দ্য ওশান, and that is natural. আপনি নিজে জানেন, না জানলে এটা জাস্ট টেক ইট ফ্রম মি, ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান আছে, পূর্ব প্রান্তে ভারতের পাকিস্তান করার একটা চেষ্টা চলছে, এবং জামাতে ইসলামী, হুজি সমেত a big force are quite active in the eastern border. আমি আশা করি ভারত সরকার এ ব্যাপারে সচেতন। সুতরাং অনেক গেম আছে। বাংলাদেশের সাথে যেভাবেই হোক চুক্তি ফাইল করতে হবে আপনাকে, কোনো অবস্থাতে ভারতের সাথে যাতে বাংলাদেশের চুক্তি না হয়। ইউ হ্যাভ টু এনশিওর ইট। আই উইল টেক কেয়ার অফ ইউ। আজকে বাংলাদেশের বিরুদ্ধে এত হুঙ্কার কেন? বাংলাদেশকে জল দিয়ে দেওয়া হচ্ছে। যদি একটু জল বাংলাদেশে যায়,
কি অসুবিধা? এটা আপনারা শুধু প্রশ্নের ভাবনা। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে হাত মেলানো পলিটিক্যালি ওর পক্ষে সুইসাইডাল হওয়ার সম্ভাবনা রাখে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি করে ভালো করে জানেন। তা সত্ত্বেও আপনি বলছেন পোস্ট ইলেকশন সিনারিওতে, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে শি মে জয়েন হ্যান্ডস উইথ বিজেপি। আমি এটাকেই কন্টেস্ট করছিলাম গৌতম বাবু, যে এটা ওর অপশন ইজ বিকামিং ভেরি লিমিটেড। কারণ আমি যা বুঝেছি, কংগ্রেস কি করতে পারবে আমি জানি না, কিন্তু আমরা রাজনীতি করি, অনেকের সাথে কথাবার্তা হয়। অ্যাজ আই হ্যাভ আন্ডারস্টুড যে কংগ্রেস পশ্চিমবাংলায় কংগ্রেস পার্টিটাকে তৈরি করার একটা চেষ্টা করছে। পারবে কি পারবে না আমি জানি না। এবং কংগ্রেস পার্টি রিভ্যাম্পিং তৃণমূলকে এফেক্ট না করে হওয়া মুশকিল। আর লেফটকে বেশি দিন ঠেকিয়ে রাখা, দিস ইজ ইম্পসিবল। আপনি বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন 18, 19, 20, 21, 22, 23, 24, 25 বুদ্ধিদীপ্ত এই যে কম বয়সী ছেলেমেয়েরা, লেফট মমতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে উইপ্রোটা চলে গেল, ইনফোসিস চলে গেল, জিন্দাল চলে গেল, ভিডিওকন চলে গেল, শ্যাম ইলেকট্রিক্স চলে গেল, স্টিল অন্যদিকে এয়ারোপলিস চলে গেল। আমরা এখান থেকে শিলিগুড়ি একটা রাস্তা বানাবো শুরু করেছিলাম, 6 ঘন্টায় শিলিগুড়ি যাব, আটকে গেল। বাইপাসের প্যারালাল একটা বাইপাস করব, আটকে গেল। ডায়মন্ড হারবার নদীর উপর ব্রিজ করব, আটকে গেল। আমি নিউ টাউনে ফিনান্সিয়াল হাব করছিলাম, আটকে দিল। আমি আপনাকে বলছি, বুদ্ধদেব ভট্টাচার্য দুটো ভুল আপনি কাজের বের করতে পারেন, আমার কি বুদ্ধদার। ইনফোসিস, উইপ্রো, ভিডিওকন, ফিনান্সিয়াল হাব, জিন্দাল স্টিল, শ্যাম স্টিল, এয়ারোপলিস, সিঙ্গুর, কলকাতা শিলিগুড়ি রোড, অ্যানাদার বাইপাস, ডায়মন্ড হারবার সেতু, সাগরে ওপেন সি বন্দর। জাস্ট ইয়াং জেনারেশন কি আপনার দিকে ফিরছে? আপনার বক্তব্য? মানে আমরা তাদের কাছে বলছি, আমি বলছি 3 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়ে যেত এই 3 বছরে। বুদ্ধ আমরা যদি থাকতাম, এবং 3 লক্ষ মানে কোয়ালিটি জব, আমি সাপ্লিমেন্টারি জব বলছি না, স্ট্রেট ওয়ে কোয়ালিটি জব 3 লক্ষ তৈরি হতো। এই যে প্রজেক্টগুলো আমরা নিয়েছিলাম, মমতা যদি এই প্রজেক্টগুলো করতো, আমরা সাপোর্ট করতাম, আমি সাপোর্ট করতাম, বুদ্ধদা সাপোর্ট। আচ্ছা, সাপোর্টের প্রশ্নে আমি বলছি, আমাদের একদম সময় শেষ হচ্ছে। আমার শেষ প্রশ্নটা আপনাকে করি যে থ্যাঙ্কস টু ইয়োর পার্টি, আপনাদের পার্টির বদান্যতাতেই আমরা তো বাঙালি প্রধানমন্ত্রী দেখিনি। জ্যোতি বসুকে হওয়ার সম্ভাবনা এসেছিল, আমরা দেখিনি। এবার ধরা যাক পোস্ট ইলেকশন সিনারিওতে, খুব একটা ভেতর থেকে বলবেন, হ্যাঁ, যে এমন পরিস্থিতি হলো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো সিট নিয়ে গেলেন, অনেক সাপোর্ট নিয়ে এদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এলো, বাঙালি হিসেবে আপনি গর্বিত এবং খুশি হবেন? সেটা হলে আমি ঠেকাতে যাব কেন? মমতা ব্যানার্জি যদি 8টা সিট জিতে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। 8টা সিট কেন? আমি কথা বলছি, ও 42 বলছে, আমিও কথা বলছি। 8টা সিট জিতে যদি প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি বাঙালি, প্রধানমন্ত্রী বাঙালি হবে, দরকার স্পিকার হবে, মমতা মুখ্যমন্ত্রী কাকে করবে সেটাকে ঠিক করে নিক, ওটা হবে না। মমতা যে পরিমাণ হারবে এবারের ভোটে,
অভাবনীয়। আপনি শুনে রাখুন, বুঝতে পারছে না, অনেকে বুঝতে পারছে না যে কি পরিমাণ হারবে এইবারের ভোটে। এবারের ভোটে গৌতম দেবের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অভাবনীয় একটা হারে এবং ভাবে পরাজয় আসবে, অর্থাৎ যেভাবে তারা ভাবছেন সেরকম হবে না। তার মানে কি এটা যে বামফ্রন্টের দিকে অভাবনীয় সাফল্য আসবে? গৌতম দেব সিপিআইএম নেতা, বামফ্রন্টের একজন নেতা, তার কাছে কি অন্য কিছু প্রত্যাশিত থাকে? তিনি এর বাইরে অন্য কিছু বলবেন না। অতএব লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার আগে অপেক্ষা করব গৌতম দেব তার অনেকগুলো বিস্ফোরক মন্তব্যের ইঙ্গিত দিয়ে এখান থেকে বেরোলেন, ভবিষ্যতে সাংবাদিক বৈঠক করবেন বলেও অপেক্ষা করবো তার জন্য। এখন শেষ করছি, কিন্তু আপনারা আমাদের ছেড়ে যাবেন না। এরপর আমরা দিনের সেরা বাছাই করা খবর নিয়ে ফিরে আসবো পেজ 1-এ। সঙ্গে থাকুন 24 ঘন্টা। এইগুলো ধন্যবাদ।